ওয়েলকাম ফ্রেন্ডস টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল অফ স্টাডিজ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার যে সিক্সথ পার্ট, অর্থাৎ সেপ্টেম্বরে যেটা দেওয়া হয়েছে, রিসেন্টলি যেটা দেওয়া হয়েছে সেইটা নিয়ে। তো চলো দেখে নিই আমরা কি বলছে। অ্যাক্টিভিটি ওয়ানে 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age। তাহলে এখানে 1001 Nights বলে একটা কালেকশনের কথা বলা হচ্ছে, যেটা কিসের কালেকশন? দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস, অর্থাৎ যে রূপকথার গল্পগুলো আছে মিডল ইস্টার্নের, সেই রূপকথার গল্পর একটা কালেকশন। ঠিক আছে, সেটাকে বইয়ে সংকলিত করা হয়, একটা বুকের মধ্যে সংকলিত করা হয়, কম্পাইল্ড ইন এ আরবিক ল্যাঙ্গুয়েজ, কম্পাইল্ড ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আরবি ভাষায় সেটাকে সংকলিত করা হয় ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। ইসলামিক গোল্ডেন এজের সময়ে এটাকে কিন্তু একটা বইয়ের রূপ দেওয়া হয়। এই 1001 নাইটস বলে যে কালেকশনটা ছিল মিডল ইস্টার্ন ফোক টেলসের, সেই কালেকশনটাকে বইয়ের রূপ দেওয়া হয় আরবি ভাষাতে। কখন? ইসলামিক গোল্ডেন এজের সময়। ঠিক আছে, ইট ইজ অফেন নোন ইন ইংলিশ অ্যাজ দ্য আরবিয়ান নাইটস, এটা ইংলিশে আরবিয়ান নাইটস নামে পরিচিত। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ বাই ভেরিয়াস অথর্স, ট্রান্সলেটর, স্কলার্স অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা। তাহলে বিভিন্ন জায়গার আমরা দেখছি, বিভিন্ন জায়গার লেখক, অনুবাদক, পণ্ডিত, এরা কিন্তু কি করেছে, শতকের পর শতক ধরে এই ওয়ার্কটাকে কি করেছে, কালেক্ট করেছে, জোগাড় করেছে, এই যে স্টোরিগুলো। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোজ। তাহলে টেক্সটের যে বেশিরভাগ মেজর মেজর পার্টটা সেটা কিসে আছে? গদ্য রূপে আছে, অর্থাৎ গল্পের আকারে আছে। অল দ্য ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সংস, রিডলস টু অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। আবার ভার্সেরও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কবিতারও ব্যবহার হয়েছে, তবে মাঝে মাঝে কবিতার ব্যবহার হয়েছে, যেমন বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে, যেমন গানের ক্ষেত্রে, কোনো ধাঁধা, রিডল মানে কি, কোনো ধাঁধা, RIDDLE, রিডল মানে ধাঁধা, কোনো ধাঁধার ক্ষেত্রে, অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশনস, আর সিরিয়াস ইমোশনের ক্ষেত্রে। ঠিক আছে, সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরবিয়ান নাইটস। কিছু কিছু গল্পকে সাধারণত অ্যারবিয়ান নাইটসের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়, তো যুক্ত করা হয়। ইন পার্টিকুলার বিশেষ করে কি, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস অ্যান্ড দ্য 7 ভয়েজ অফ দ্য সিন্দবাদ, দ্য সেলর। এই যে গল্পগুলো, এই গল্পকে দ্য আরবিয়ান নাইটস গ্রন্থের সাথেই কিন্তু জড়িত করা হয়, যুক্ত করা হয়। হুম, ঠিক আছে, কিন্তু এইগুলো কি, ওয়্যার নট পার্ট অফ দ্য আরবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল আরবিক ভার্সন। কিন্তু এই যে জিনিসগুলো যেগুলোকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে, সেগুলো কিন্তু বাস্তবে তোমার আরবিয়ান নাইটসের যে অরিজিনাল আরবিক ভার্সন তার কিন্তু অংশ নয়। ঠিক আছে, দি স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন বাই অ্যান্টোইন গ্যালান্ট অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর। অর্থাৎ পরে আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর বা তার মধ্যে একটা ট্রান্সলেটরের বা অনুবাদকের নাম এখানে দিয়ে দিয়েছে, অ্যান্টনি গ্যালান্ট। তারা কিন্তু এটাকে যুক্ত করেছে এগুলোকে। ঠিক আছে, কোন গল্পগুলো নেই তাহলে? এই যে এখানে ধরো ইন পার্টিকুলার বলছে কি, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ দ্য সিনবাদ দ্য সেলর। এই জিনিসগুলোকে যুক্ত করা হয়, কিন্তু এগুলো কিন্তু আদৌ অরিজিনাল ভার্সনের অংশ নয়। অর্থাৎ যে ইসলামিকে যে গোল্ডেন এজের সময় যেটা পাবলিশ করা হয়েছিল বা সংকলিত করা হয়েছিল, সেইটাতে কিন্তু এই গল্পগুলো নেই। এগুলো পরে কারা অ্যাড করেছে? বিভিন্ন ইউরোপিয়ান ট্রান্সলেটররা, বা তার মধ্যে একটা ট্রান্সলেটরের নাম এখানে দিয়ে দিয়েছে, সেটা কি, অ্যান্টোনিও গ্যালান্ড। ঠিক আছে, বেশ, দেখো এবার আমাদের কোয়েশ্চেন আনসারে চলে যাব। কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ ইনফরমেশনের, টেক্সটে ইনফরমেশন নিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমরা এর উত্তর করেছি। তো দেখো নিচে চলে এসো, কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য আরবিয়ান নাইটস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, তাহলে নাম্বার ওয়ান কি বলছে? দ্য আরবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ। তাহলে কিসের কালেকশন? দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস কম্পাইলড ইন দ্য আরবিক, আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। ঠিক আছে, যে মিডল ইস্ট তোমার মিডল ইস্টার্ন ফোক টেলসের যে কালেকশন, এটা এই আরবিয়ান নাইটসটা অ্যাকচুয়ালি কি, ইজ এ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস কম্পাইলড ইন আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। এটা লিখে দিলে তোমরা উত্তর হিসাবে হয়ে গেল। বেশ, নেক্সট দেখো, ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর। টেক্সটে ভার্স কিসের জন্য ইউজ করা হয়েছে? তাহলে আমরা আগেই পড়লাম যে ভার্স কোন কোন কাজে ইউজ করা হয়েছে। এই দেখো এখানে লেখা আছে, ভার্স ইউজ করা হয়েছে সংসের জন্য, রিডেলসের জন্য, আর টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, সিরিয়াস ইমোশনকে এক্সপ্রেস করার জন্য বা প্রকাশ করার জন্য। তাহলে সেটাই লিখবো। তাহলে আমরা এখানে কি লিখেছি যে ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। ব্যাস এইটুকু।
তারপর নেক্সট দেখো, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটরস অফ দ্য আরবিয়ান নাইটস। তাহলে আমরা একটা ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটরের নাম আগেই পড়েছি, সেটা কি? সেটাকে অ্যান্টোইন গ্যালান্ট। তাহলে অ্যান্টোইন গ্যালান্টের নামটা কিন্তু এখানে শুধুমাত্র লিখে দেবো, যে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটরস অফ দ্য আরবিয়ান নাইট ইজ অ্যান্টোইন গ্যালান্ট। তারপর দেখো কোয়েশ্চেন আনসারে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য আরবিয়ান নাইটস কম্পোস্ট, কখন কম্পোস্ট করা হয়েছিল? তাহলে দ্য আরবিয়ান নাইটস ওয়াজ কম্পোস্ট ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। শুধুমাত্র ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, এইটুকু শুধু লিখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন অনুযায়ী উত্তরটা স্টার্ট করবে, যে দ্য আরবিয়ান নাইটসটা প্রথমে চলে আসবে। তাহলে দ্য আরবিয়ান নাইটস ওয়াজ কম্পোস্ট ডিউরিং, ওয়াজ কম্পোস্ট ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। তাহলেই তোমাদের হয়ে গেল উত্তর। তারপরে দেখো, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন, সরি, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন? 2 নম্বর কোয়েশ্চেনটা বলছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, অর্থাৎ কোন ভাষাতে এটা অরিজিনালি লেখা হয়েছিল? তাহলে ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারবিক, আর আরবি ভাষায় লেখা হয়েছিল। তাহলে এর উত্তর হয়ে যাবে ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন আরবিক। ঠিক আছে, আরবিক হয়ে গেল। নেক্সট দেখো, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য আরবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন? অর্থাৎ যে ইংলিশ ট্রান্সলেশনটা করা হয়েছে ইউরোপিয়ান যে ট্রান্সলেটরের দ্বারা, সেইটার সঙ্গে অরিজিনাল যে আরবিয়ান নাইটস তার পার্থক্য কী? ঠিক আছে, তাহলে আমরা আগেই বললাম যে ওই যে গল্পগুলো যেগুলোকে কমনলি অ্যাসোসিয়েট করে দেওয়া হয় সেগুলো আদৌ অরিজিনাল ভার্সনে ছিল না, তো সেটাই পার্থক্য। তাহলে আমরা কি লিখেছি, যে আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ দ্য সিনবাদ দ্য সেলর ওয়্যার নট পার্ট অফ দ্য আরবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল ভার্সন, অর্থাৎ এইগুলো অরিজিনাল ভার্সনে নেই। These stories were added to the English translation of the Arabian Nights, যে ইংলিশ ট্রান্সলেশন করা হয়েছে আরবিয়ান নাইটসের, সেটাতে এগুলোকে অ্যাড করা হয়েছে। তাহলে এটাই পার্থক্য, যে অরিজিনাল টেক্সটের মধ্যে যেটা আরবি ভাষায় লেখা আছে সেটার মধ্যে আর আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, তারপরে দ্য 7 ভয়েস অফ দ্য সিনবাদ দ্য সেলর, এই গল্পগুলো নেই, কিন্তু এইগুলোকে ইংলিশ ট্রান্সলেশনের ওয়ার্কটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাই আলাদা। বেশ, তারপর হয়ে গেল। তারপরে দেখো, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স। এই যে এখানে কি দেওয়া আছে, identify the assertive, imperative and optative, exclamatory and interrogative sentence। অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো কোনটা কি সেন্টেন্স আমাদেরকে বলতে হবে। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। উত্তরে আমরা কি লিখেছি, সেন্টেন্সগুলো লিখেছি, লিখবো প্রথম যে হুডরে, এখানে হুডে স্পেলিংটা কিন্তু ভুল আছে, হ্যাঁ, HURRAH হবে। এই কোশ্চেনে যেটা দেওয়া আছে এখানে হুডের স্পেলিংটা ওয়াই হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও, কিন্তু ঠিক করে হুড, হুডে এটা ঠিক আছে, HURRAH হবে। বেশ, তারপরে দেখো, হুডে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুডে, কি মজা, বাহ, আমরা ম্যাচ জিতে গেছি। ঠিক আছে, হুডে কি মজা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি। তাহলে এটা কিসের, কোন সেন্টেন্সের এক্সাম্পল? এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পল। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হঠাৎ করে আসা আমাদের যে ফিলিংসগুলোকে সেইগুলোকে এক্সপ্রেস করে। ঠিক আছে, হঠাৎ করে যে আমাদের ফিলিংসগুলো আসে সেগুলোকে এক্সপ্রেস করে যে সেন্টেন্স, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা রাগের অনুভূতি হতে পারে, আনন্দের অনুভূতি হতে পারে, যেমন এখানে আনন্দের অনুভূতির কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে হুডে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ মানে কি মজা, আমরা ম্যাচ জিতে গেছি। তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল। নেক্সট দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে এটা প্রশ্ন করছে মানে প্রশ্নবোধক বাক্য হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা এটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আগেরটা হয়ে গেল এক্সক্লামেটরি, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো কি বলছে, নীরজ চোপড়া ওয়ান গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল নীরজ চোপড়া। ঠিক আছে, তাহলে এটা কোনো রকম প্রশ্নও নেই, কোনো রকম ইচ্ছা প্রার্থনা আদেশ উপদেশ কিছু নেই। তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন কিছু থাকবে না তখন হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা কি দেখবো, হঠাৎ করে আসা কোনো ফিলিংসের কথা বলা হচ্ছে কিনা, বা কোনো আদেশ অনুরোধ বা উপদেশ বোঝাচ্ছে কিনা, বা তোমার কি বোঝাচ্ছে, তোমার কোনো উপদেশ বোঝাচ্ছে কিনা, বা কোনো প্রশ্ন বোঝাচ্ছে কিনা, যদি এগুলোর মধ্যে কোনোটাই না বোঝায় তখন কি হয়ে যাবে, আমরা অ্যাসার্টিভ করে দেবো। অর্থাৎ কি বিশেষভাবে আমরা কিভাবে মনে রাখবো এগুলোকে, যে হঠাৎ করে কোনো ফিলিংস আসা মানেই সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। তারপরে যখন কোনো প্রশ্ন বোঝাবে তখন হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে যখন তোমার আদেশ অনুরোধ উপদেশ বোঝাবে তখন হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন এখানে ওপেন দ্য ডোরটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আর যখন প্রার্থনা ইচ্ছা বোঝাবে তখন অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এই গেল ব্যাপার। আর যখন কোনোটাই না বোঝাবে তখন নর্মাল সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য। তাহলে হুডে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচটা কি হয়ে গেল, এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইয়োর নেমটা কি হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নীরজ চোপড়া ওয়ান গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক কি হয়ে গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো কিছুই এক্সপ্রেশন নেই, এটা সাধারণ একটা বাক্য। ওপেন দ্য ডোর এখানে কি বলছে, আদেশ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে মে গড ব্লেস ইউ, এখানে প্রার্থনা আছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল।
তারপরে দেখো এখানে বলছে অ্যাড প্রেফিক্স অ্যান্ড মেক অপোজিট, আর প্রেফিক্স যোগ করতে হবে, ওয়ার্ড নিচে শব্দগুলোর সাথে প্রেফিক্স যোগ করতে হবে, এবং কি করতে হবে, অপোজিটও করতে হবে, দুটো জিনিস করতে হবে। এখানে কি বলা আছে ভালো করে খেয়াল করবে এটা, যে অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট, অর্থাৎ অপোজিটও কিন্তু আমাদের করতে হবে। তাহলে প্রেফিক্স শুধু যোগ করে দিলাম সেটা করলেই হবে না, তার সাথে যেন সেটা অপোজিটও হয়। তাহলে দেখো কি লিখেছি, প্রথমে বলেছে রেসপেক্ট, তাহলে রেসপেক্টের সঙ্গে কি যোগ হয়ে যাবে, ডিসরেসপেক্ট, কি যোগ হয়ে যাবে, ডিসরেসপেক্ট, ডিস কথাটা যোগ হয়ে যাবে, দিয়ে ডিসরেসপেক্ট হয়ে যাবে, অর্থাৎ সম্মান অসম্মান। কমফোর্টেবল, কমফোর্টেবলের সঙ্গে কি হবে, আন যোগ হবে, অর্থাৎ আনকমফোর্টেবল। তাহলে আনকমফোর্টেবল অপোজিটও হয়ে যাচ্ছে, ডিসরেসপেক্ট মানে সম্মান, ডিসরেসপেক্ট মানে অসম্মান, কমফোর্টেবল মানে আরামদায়ক, আনকমফোর্টেবল মানে আরামদায়ক নয়, তো ঠিক আছে। তাহলে তোমার অপোজিটও হয়ে যাচ্ছে। ফরচুনটা কি হবে, ফরচুন মানে ভাগ্য, তাহলে মিস ফরচুন, মিস ফরচুন মানে দুর্ভাগ্য, তাহলে মিস কথাটা যোগ হচ্ছে MIS। ম্যাচিওর, MATURE, ম্যাচিওরের সাথে কি হবে, IM যোগ হবে, অর্থাৎ ইমম্যাচিওর হয়ে গেল, কি হয়ে গেল, ইমম্যাচিওর। ম্যাচিওর, ইমম্যাচিওর, পরিণত অপরিণত, ঠিক আছে। তারপরে দেখো লিটারেট, লিটারেট মানে স্বাক্ষর, ইলিটারেট মানে কি, নিরক্ষর, ঠিক আছে। লিটারেট মানে স্বাক্ষর, আর ইলিটারেট মানে নিরক্ষর, তাহলে হয়ে গেল ইল যোগ হলো এখানে, লিটারেটের সঙ্গে একটা IL যোগ হয়ে গেল, প্রেফিক্স যোগ হয়ে গেল, দিয়ে একটা নতুন শব্দ হয়ে গেল, আবার অপোজিটও হয়ে গেল, ঠিক আছে। তাই রেসপেক্ট, ডিসরেসপেক্ট, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, ফরচুন, মিসফরচুন, ম্যাচিওর, ইমম্যাচিওর, লিটারেট, ইলিটারেট হয়ে গেল। নেক্সট যাবো আমরা এবার। তারপরে একটা স্টোরি দিয়েছে, ঠিক আছে, তারপরে কি দিয়েছে, একটা স্টোরি দিয়েছে। দেখো আমি কোশ্চেনে প্রথমে যাই, কি বলছে যে ডেভেলপ দ্য ফলোয়িং অন আউটলাইন ইনটু স্টোরি, যে আউটলাইনগুলো দেওয়া আছে, হিন্টসগুলো দেওয়া আছে, সেগুলোকে আমাদের একটা স্টোরিতে রূপান্তরিত করতে হবে। অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি, তোমার নিজের পছন্দ মতো একটা টাইটেল দিতে হবে তোমাকে, নিজের যে টাইটেলটা তোমার নিজের হবে, এবং একটা মোরাল সেন্টেন্সও দিতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে চলো আমরা কি লিখেছি দেখি এখানে, এখানে একবার অপশনগুলো জাস্ট হিন্টসগুলো দেখে নেবো। যে স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, স দ্য ইমেজ অফ হিস হর্নস, অ্যাডমায়ার দেম, ডিসলাইক স্লেন্ডার লেগস, চেস্ড বাই এ প্যাক অফ উলস, হর্নস কট ইন থিক বুশ, ল্যামেন্টেড, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে ড্রিঙ্কিং ওয়াটার, জল পান করছিল একটা স্ট্যাগ, মানে পুরুষ হরিণ। দিয়ে কি হলো, যে স দ্য ইমেজ অফ এ অফ হিজ হর্নস, নিজের সিংহের যে ছবি সেটা দেখলো, অ্যাডমায়ার দেম, সেগুলোর প্রশংসা করেছিল, ডিসলাইক স্লেন্ডার লেগস, তার যে রোগা রোগা পাগুলো ছিল সেগুলোকে ওর অপছন্দ হয়েছিল, চেস্ট বাই এ প্যাক অফ উলস, তারপরে একদল নেগড়ে ওকে তাড়া করেছিল, হর্নস কট ইট ইন থিক বুশ, তারপরে কি হলো, সিংটা আটকে গেছিলো একটা পুরু ঘন ঝোপের মধ্যে, ল্যামেন্টেড মানে বিলাপ করা, ঠিক আছে, বা দুঃখ প্রকাশ করা। তাহলে এবার আমরা কিভাবে ডেভেলপ করবো দেখে নেবো। তাহলে আমরা কি লিখেছি দেখো, ওয়ান্স এ স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন এ নিয়ার বাই রিভার, একদা একটা স্ট্যাগ কি করছিল, কাছাকাছি একটা নদীতে জল পান করছিল। সিইং দ্য রিফ্লেকশন, REFLECTION, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, ঠিক আছে। ইমেজ না লিখে আমরা লিখবো রিফ্লেকশন, আমরা নিজের মতো ডেভেলপ করতে পারি, ঠিক আছে, তাহলে একটু বেটার হবে। তাহলে সিইং দ্য রিফ্লেকশন অফ হিজ ওন হর্নস অন দ্য ওয়াটার, দ্য স্ট্যাগ ওয়াজ হাইলি ইমপ্রেসড, তাহলে তার নিজের প্রতিচ্ছবি দেখে, জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখে, সিইং দ্য রিফ্লেকশন অফ হিজ ওন হর্নস, তার যে নিজের সিংয়ের যে প্রতিচ্ছবি সেইটা দেখে কি হয়েছিল, জলের মধ্যে সেই প্রতিচ্ছবিটা দেখে কি হয়েছিল, দ্য স্ট্যাগ ওয়াজ হাইলি ইমপ্রেসড, স্ট্যাগটা মোহিত হয়ে গেছিল, মানে আকৃষ্ট হয়ে পড়েছিল নিজের রূপের প্রতি, নিজের সৌন্দর্যের প্রতি। অ্যান্ড ইট বিগান টু অ্যাডমায়ার দেম, এবং সেইগুলোর সে প্রশংসা করতে শুরু করে, অর্থাৎ কোনগুলোর কথা বলা হচ্ছে, তার হর্নসগুলো, তার বিউটিফুল যে হর্ন শিংগুলো, সেই শিংগুলো সে প্রশংসা করতে শুরু করেছিল। বাট ইট ডিসলাইকড ইটস স্লেন্ডার লেগস ভেরি মাচ, কিন্তু যখন সে তার নিজের রোগা রোগা পাগুলো দেখলো, তখন সে কিন্তু সেগুলোকে ডিসলাইক করেছিল, অর্থাৎ তার অপছন্দ হয়েছিল। এটা আরেকটু বাড়িয়ে লেখা যেত, কিন্তু অনেকটা বড় হয়ে যেত বলে এরকম লেখা হয়েছে, যে বাট ইট ডিসলাইক ইট স্লেন্ডার লেগস ভেরি মাচ, কিন্তু ওর পাগুলো, রোগা পাগুলো ও অপছন্দ হয়েছিল। সাডেনলি এ প্যাক অফ উলস চেস্ট আফটার দ্য স্ট্যাক, শীঘ্রই কি হলো, হঠাৎ কি হলো, দেখা গেল যে এ প্যাক অফ উলস চেস্ট আফটার দ্য স্ট্যাক, ঠিক আছে, ওই স্ট্যাগটার কে তাড়া করেছিল বা ধাওয়া করেছিল, এ প্যাক অফ উলস অর্থাৎ একদল নেকড়ে। ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হিট কুড, ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড, অর্থাৎ এটা যত যত দ্রুত পেরেছিল তত দ্রুত কিন্তু দৌড়েছিল, সর্বোচ্চ গতিতে দৌড়েছিল, ঠিক আছে। তাহলে ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড। এখানে তোমরা আরও অ্যাড করে দিতে পারো, যে ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড টু সেভ ইটস ওন লাইফ, নিজের জীবন বাঁচানোর জন্য, বা ফর সেভিং লাইফ, এটা কিন্তু অ্যাড করে দিতে পারলে আরও একটু বেটার হবে, যে ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড ফর সেভিং ইটস লাইফ, হুম, বা ফর সেভিং ইটসেলফ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য উলফস, এটা লিখলেও ভালো হবে, আরও একটু স্ট্যান্ডার্ড হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে বলে ওগুলো আমি লিখিনি। বাট এটা লিখতে পারো যে ইট র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড টু সেভ ইটসেলফ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ফায়ার্স উলফস, ঠিক আছে, এই গেল। বাট আনফর্চুনেটলি ইটস বিউটিফুল হর্নস গট স্টাক,
ইন এ থিক বুশ। কিন্তু দুর্ভাগ্যবশত তার যে সুন্দর সুন্দর শিংগুলো, সেটা কি হয়েছিল, একটা মোটা ঝোপের মধ্যে, পুরু ঝোপের, ঘন ঝোপের মধ্যে আটকে গেছিল। গট স্টাক মানে আটকে যাওয়া। দ্য স্ট্যাগ ফেল্ট ভেরি হেল্পলেস, মানে ও অসহায় বোধ করছিল, ও নিজেকে ছাড়াতে পারছিল না, রিমুভ করতে পারছিল না। এবার ওইগুলো অ্যাড করা যাবে, কিন্তু ওই একটাই কারণ যে বড় হয়ে যাবে। তো তার জন্য কি লেখা হয়েছে, দ্য স্ট্যাগ ফেল্ট ভেরি হেল্পলেস। স্ট্যাগটা খুব নিজেকে অসহায় বোধ করছিল, অ্যান্ড বিগান টু ল্যামেন্ট ফর ইটস ওন মিজারি। মিজারি মানে দুর্দশা, নিজের যে দুর্দশা সেটার জন্য সে বিলাপ করতে শুরু করেছিল। অর্থাৎ যেটা সে প্রশংসা করেছিল, সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু হ্যাঁ, সে হর্নসগুলোর প্রশংসা করেছিল, আর স্লেন্ডার যে লেগগুলো সেগুলো সে নিন্দা করেছিল। তাই স্লেন্ডার লেগসগুলো তাকে বাঁচাচ্ছিল, কিন্তু কি করলো, ওর যে বিউটিফুল হর্নসটা, সেটাই কিন্তু তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। তো এই হয়ে গেল আমাদের স্টোরি। তাহলে মোরাল সেন্টেন্স আমরা কি লিখেছি, নিজের একটা মোরাল সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবে। তো কি লিখেছি, আউটওয়ার্ড বিউটি ইজ ডিসিটফুল। আউটওয়ার্ড বিউটি, OUTWARD, আউটওয়ার্ড বিউটি, BEAUTY, বিউটি ইজ ডিসিটফুল, DECEITFUL, ডিসিটফুল। অর্থাৎ যে বাহ্যিক যে সৌন্দর্য, সেটা সবসময় কি হয়, প্রতারণাপূর্ণ হয়, অর্থাৎ সেটা আমাদেরকে ঠকায়, আমাদেরকে প্রতারিত করে। ঠিক আছে, তাহলে এই গেল। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ইফেক্টিভ মনে হয় ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা পজ করে নোট ডাউনও করে নিতে পারো। বা অ্যাটলিস্ট আমি বলবো, যদিও এখন পরীক্ষা হচ্ছে না, তোমাদেরকে এরকমভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে তোমাদের ইভ্যালুয়েশন হচ্ছে, তাও তোমরা অ্যাটলিস্ট বুঝে পড়ো। যেটা করছো, যে শুধুমাত্র দেখে দেখে লিখে দিলাম সেটা করো না। গোটাটা যেটা লিখছো বা যেটা পড়ছো সেটা বুঝে পড়ো। নাহলে এই যে গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই গাল্পটা কিন্তু খুব বিপজ্জনক একটা গাল্পে পরিণত হবে। এমন অবস্থা হয়ে যাবে পরে, পরের যে স্টেপটা, সেটা তোমরা আর ম্যাচ করতে পারবে না তার সাথে, পরের ক্লাসে গিয়ে প্রচণ্ড প্রবলেম হবে। তো তার জন্য যেটাই করছো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক করছো, ঠিক আছে, পড়ে নিয়ে করো, ভিডিও দেখে করছো, ঠিক আছে, কিন্তু পড়ে করো, যেটা করছো সেটা পড়ে করো, তাহলে দেখো সেটাই ইফেক্টিভ হবে। তো আজকে এইটুকুই। সুস্থ থেকো সবাই, খুব ভালো থেকো।